চলো, তোমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল তার মধ্যে আজকে যেগুলো তোমাদের প্রবলেম সেগুলো করাচ্ছি। প্রথম প্রবলেমটা দেখো এসছে, তোমরা বলেছো 21, তাই তো? দেখো 21 জায়গায় একটা কি বলছে, যে একটা পরাবৃত্ত দেওয়া আছে, 5x² - 3y² = -6 পরাবৃত্তের উপর এবং প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে কে অবস্থিত এটা ভালো করে বোঝো। এই জায়গাটা প্রথম পাদে অবস্থিত, বিন্দুর স্থানাঙ্ক এইচ কে, তার মানে এই এইচ কে বিন্দুটার কথা বলছে, প্রথম পাদে অবস্থিত। ঠিক আছে? আর এই পরাবৃত্তের এই এই বিন্দুটা কোথায় আছে? প্রথম পাদে আছে। তাহলে আগে কনসেপ্টটা দেখো। কনসেপ্টটা হচ্ছে যে এরকম একটা অক্ষের উপরে ধরো প্রথম পাদে কোনো একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে h, k, আর এই পরাবৃত্তটা রয়েছে। ঠিক আছে? এই পরাবৃত্তটা সে যেভাবেই থাকুক না কেন, এই বিন্দুটার থেকে পরাবৃত্তের উপর স্পর্শক রয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের এই পরাবৃত্তের থেকে আগে স্পর্শকের প্রবণতাটা বের করে নিই। সেই প্রবণতাটা হচ্ছে স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে ট্যান 45 প্রবণতার মান বলা আছে। ট্যান 45 1 হয়, ট্যান 45 ডিগ্রি কত? 1। সেটাই আমাদের টার্গেট। তাহলে আমরা এখান থেকে যদি ডেরিভেটিভ করি, তাহলে দেখো ডেরিভেটিভ করে দিচ্ছি। এটা আসছে 10x - 6y ইন্টু dy dx = 0। ঠিক আছে? এখান থেকে dy বাই dx এটা পাবো -10x বাই -6, তো মাইনাস কেটে যাবে, তার 10x বাই 6y এরকম। তাহলে dy বাই dx এটা পাবো হচ্ছে 5x বাই 3y। আমাদের কোন পয়েন্ট? h, k পয়েন্ট। তাহলে আমরা এটাকে যদি h, k দিয়ে রিপ্লেস করি, x এবং y কে, মানে সাবস্টিটিউট করি h, এট দ্য পয়েন্ট h, k, তাহলে আমরা পাবো 5h বাই 3k, 5h বাই 3k। ঠিক আছে? তাহলে এবার এটা সমান সমান আমাদের কি বলে দিয়েছে? ট্যান 45 ডিগ্রি। এই যে স্পর্শকের প্রবণতা দেখো, এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এত কোণ উৎপন্ন করে। তার মানে বলছে যে স্পর্শকের প্রবণতা ট্যান 45 ডিগ্রি। এবং এইচ কে কোন বিন্দুতে, কোন পাদে আছে? প্রথম পাদে। তার মানে এইচ এর মানও পজিটিভ আর ওয়াই এর কে এর মানও পজিটিভ। তাহলে ট্যান 45 ডিগ্রি, দ্যাট ইজ 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে মূল যেটা পেলাম সেটা হচ্ছে 5h সমান সমান 3k। 5h সমান সমান 3k। বুঝাতে পারলাম? এইবার একটা জিনিস খেয়াল করো, এবার এটা যেহেতু একটা এমসিকিউ, ভালো করে বুঝবে। হ্যাঁ, এমসিকিউ, তাহলে আমরা এরকম না করে তাহলে এইচ সমান সমান 3k/5 এরকম করে রাখি। এইবার এখানে তিনটে অপশন আছে, টেস্ট করে দাও। কে এর মানগুলো পুট করো। কে এর মানগুলো এই একটা হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে। তাহলে কোনটা বসালে এইচ এর মান মানে প্রথমটা মেলে, যেটা সিদ্ধ করবে এটাকে অপশন টেস্ট করে করাটাই ভালো। কারণ তুমি যদি আর একটা ইকুয়েশন তৈরি করো তাহলে এটা সমাধান করা তোমার পক্ষে টাফ হয়ে যাবে। যেহেতু আমাদের সঠিক উত্তরটা বের করতে হবে, তাহলে আমরা এবার কি করব? অপশন টেস্ট করব। তাহলে দেখো তো সি দাগের এই যে √5টা যদি এখানটায় বসে, √5 দিয়ে এই 5কে কাটলে √5 হবে, 3/√5 এটা মিলে যাচ্ছে। তাহলে অপশন আসবে সি, এবং দুটোই পজিটিভ আছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটাকে অপশন টেস্ট বলে। সবসময় আমরা সমাধান করব এরকম নয়। আমাদের এই এমসিকিউ এর পরীক্ষার ক্ষেত্রে আমাদের সবসময় বুদ্ধির কাজটা আগে। তোমার কত বুদ্ধি আছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো, নেক্সট প্রবলেম রয়েছে তোমাদের 23 জায়গায় বলছো। তাহলে আমাদের এখানে একটা উপবৃত্ত দেওয়া আছে আর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? তাহলে আমাদের এত বিন্দুতে আমরা কি করব? প্রবণতা বের করে নেবো। তাহলে প্রবণতা কত? ডেরিভেটিভ করে দাও। ঠিক আছে? সবচেয়ে ভালো হয় এটাকে মানে এরকম ফ্র্যাকশনাল ফর্মে আছে তো, এটাকে লিনিয়ার ফর্মে করো। তাহলে দেখো হরের লসাগু কত? 36। 36 দিয়ে গুণ করলে এটা চেহারা নেয় 4x² প্লাস 9y² = 72 হয়ে যাবে পাশে, তাই না? এইবার ডেরিভেটিভ কর। তাহলে কত আসছে? 8x প্লাস
18y into dy dx equal to 0. তাহলে dy by dx আর পাচ্ছি minus 8x by 18y। ঠিক আছে, একটু ছোট করলে কত দিকে কাটছে দেখো, 4x minus 4x by 9y। এবার কত পয়েন্ট আমাদের বের করতে হবে, 3,2। এবার এটাকে ফর্মালিটি 3,2 এই সব। এবার তোমরা যদি এমসিকিউ করবে ডাইরেক্ট এক্স এর জায়গায় 3 বসাও, ওয়াই এর জায়গায় 2 বসাও, বসিয়ে দাও এটাকে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আর লিখছি না, আমরা এইভাবে সময় বাঁচাবে, এত স্টেপ দেখানোর কোনো প্রয়োজন নেই। যেমন এই লাইনটা আমরা ডিরেক্ট লিখে বলবো প্রশ্নপত্র থেকেই, এই অঙ্ক পাতানোরও কোনো দরকার নেই, কারণ যত কম লিখবে তত সময় বাঁচবে। ঠিক আছে, তাহলে 3, তাহলে এখানে আসছে -12 বাই 18, তাই না? ছোট করো, কত হচ্ছে, 6 দিয়ে কাটো, তাহলে 2/3। এটা হচ্ছে প্রবণতা, আর এই যে বিন্দু। তাহলে সমীকরণটা কি আসবে, y minus y1, y1 মানে হচ্ছে 2 সমান সমান m মানে হচ্ছে -2/3 ইন্টু x minus x1। ঠিক আছে, করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3y minus 6 সমান সমান -2x plus 6। তাহলে 2x plus 3y সমান সমান 12। এটা আসবে। এরপরের দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের x মূল বিন্দু আর কি 0,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। দেখো এটাকে আমরা ক্যালকুলাস যে ব্যবহার করতে হবে অল টাইম তার কোনো মানে নেই। আমরা a কে যদি ধনাত্মক ধরে নিই তাহলে এর চেহারাটা কি হয়, এই y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তটা এমন দেখতে না, এই যে মূল বিন্দু দিয়ে এমন করে হবে না অধিবৃত্তটা, কি মনে আছে? এটা নাভি এস, যেটা a,0 পয়েন্ট হয়, এটা মূল বিন্দু, তো এটা তো মূল বিন্দু। এবার এখানে তোমরা বলো তো স্পর্শক কে, এই অক্ষটা না, y অক্ষ। আর y অক্ষ মানে কি, x ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা 6,2 বিন্দুটা আগে দেখো তো সিদ্ধ করে কিনা পরাবৃত্তকে। এখানে 36/9, তার মানে কত হচ্ছে 4, আর এখানে 4/4 1, 9 বিয়োগ 1 মানে 8। 8 কি 1 সঙ্গে সমান? তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই বিন্দুটা পরাবৃত্তের উপরে নেই। পরাবৃত্তটাকে যদি আমরা আদর্শ আকারে লিখি তাহলে এটা চেহারা আসবে x² / 3² -y² / 2² = 1। দেখো পরাবৃত্তটা তোমরা কেমন হয় বলতো, পরাবৃত্তটা দেখতে একটা ভাগ চিহ্নের মতো, মানে এইদিকে একটা এরকম অধিবৃত্তের মতো আর এই দিকটা একটা অধিবৃত্তের মতো। এইটা হচ্ছে এই যে অক্ষটা, এইটাকে বলা হচ্ছে পরাক্ষ, তার মানে এটা হচ্ছে 2a, মানে এটা 3 একক, এদিকে 3 একক, এদিকে 3 একক, বুঝেছো? এই বিন্দুটা কত, 30, আর এটা -30। এবার এটা খেয়াল করে, এরকম চেহারা হয়, অনেকটা ভাগ চিহ্ন, মানে পরাবৃত্ত চেহারা এরকম হয়। এবার এই বিন্দুটা কোথায় আছে, দেখো এটা কিন্তু এরকম পুরো অসীম পর্যন্ত বিস্তৃতটা, এদিকেও যায় এদিকেও তাই, ঠিক আছে, দুটো দিক নেয়। এবার এই 6,2 কোথায় আছে, এইটুকু 3 যদি হয়, মোটামুটি এতটা দূরে 6 আর 2 মনে করো এতটা 3 ধরেছি তো, তাহলে এরকম জায়গায় এই হচ্ছে তোমার 6,2 পয়েন্ট। দেখো তো এই পয়েন্টটা পরাবৃত্তের অন্তঃস্থলে পড়ে গেল না? এবার এখান থেকে কি স্পর্শক আঁকা যায় ভালো করে ভাবো তো, এইটার উপর বাইরের উপর যখনই আঁকতে যাবে তখন ছেদক হয়ে যাবে, কোনোদিন স্পর্শক আঁকতে পারবে না। জ্যামিতিটা বুঝতে পেরেছো, চিত্রটা বোঝা গেল, জ্যামিতিক চিত্রটা। তাহলে এখান থেকে কি আঁকা সম্ভব? কিন্তু এই বিন্দুটা যদি এরকম কোনো পয়েন্টে হতো তাহলে কিন্তু আমরা স্পর্শক এদিকে একটা আঁকতে পারতাম, এইদিকে এই বরাবর কোন একটা জায়গায় গিয়ে টাচ করতে এরকম একটা আঁকতে পারতাম, এইটা দিয়ে এইদিকে একটা আঁকতে পারতাম, এইটা দিয়ে এইদিকে এর একটা আঁকতে পারতাম, মোট 4টি হতো তখন। তাহলে উত্তর কটা হবে? 0। দেখো এই অঙ্কগুলোকে যদি আমরা ডিটেলস সরলরেখা করে করতে যাই, যেমন এর আগে এই অঙ্কগুলো আসতো 4 নম্বরের অঙ্ক, 4-এ আসতো, 5-এ আসতো, তখন ডিটেলস আমরা করতাম, ঠিক আছে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তো এত ডিটেলস করা সম্ভব না, তাই কিছু ট্রিক দেখবে বইতে আছে, সেইগুলো ওইভাবেই এসছে ডিটেলস করে, তা আমাদের এগুলো একটু একটু করে মনে রাখতে হবে। যেমন এটার ক্ষেত্রে y = mx + c
এই সরল রেখাটা যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax একটা অধিবৃত্ত নিল, y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তে ধরো স্পর্শক হবে। ধরো এই অধিবৃত্তটা এমন আছে সাপোজ, আর এর যে ধরো এটা একটা স্পর্শক, এই সরল রেখাটা মনে করো একে কোনো একটা বিন্দুতে স্পর্শ করেছে। যে একটা অধিবৃত্তের তো প্রচুর স্পর্শক, অসংখ্য স্পর্শক, তার মধ্যে কোনো একজন হচ্ছে এটা, এটা সব সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে এদের মধ্যে দেখো কয়েকটা ধ্রুবক রয়েছে, এর যেমন এম প্রবণতা রয়েছে, ওয়াই ছেদিতাংশ রয়েছে সি, আর এর রয়েছে এ, এই তিনটে আননোন কনস্ট্যান্ট রয়েছে। এদের মধ্যে কি হবে? সি সমান সমান এ বাই এম। এদের মধ্যে রিলেশন কি হয়? সি সমান সমান এ বাই এম, এইটা হবে। তোমাদের যে কোনো বইতে দেখবে এগুলো আছে। এগুলো কিভাবে আসে তার কিন্তু ডিটেলস করলেই এটা আসবে, এটাকে শর্ত বলা হচ্ছে। এরা এরা এটা স্পর্শক হবে শুধুমাত্র যদি সি সমান সমান এ বাই এম এটা হয়। তাহলে এখানে আমাদের এম সি কত এখানে বলতো? 1। তাহলে 1 সমান সমান কি আসবে? এ বাই এম, এখানে এর ভাগে কত করছে? দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে এ মানে কত? 1 বাই এম। তাহলে এম এর মান কত আসছে? 1 আসছে। তুমি এইটুকু মনে রাখতে পারলেই তাড়াতাড়ি অঙ্কটা হবে। এগুলো আস্তে আস্তে করতে হয়, ঠিক আছে? এই ধরনের প্রত্যেকটা অঙ্ক নিয়ে আমি একটা সিরিজ বানাবো, যে এক একটা টাইপই করাবো, কারণ এগুলো একই রকম, মানে যে কোনো অঙ্ক করা যায়। এরকম করে তুমি এখন হাজার হাজার অঙ্ক করতে পারো যদি এই ট্রিকটা মনে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, আর আছে এখানে?